গুড ইভিনিং এভরিওয়ান, আমি ডক্টর এমডি এস আজম। দেখুন, গ্যাস্ট্রিক যে প্রবলেমটা ইদানিং দিনকে দিন যে হারে বাড়তে চলেছে, এমন কেউ নেই যে গ্যাস্ট্রিক প্রবলেমটা নিয়ে আমরা নেই। সবাই কিন্তু গ্যাস্ট্রিক সমস্যা নিয়ে আমরা আছি। সে একটা বাচ্চার ক্ষেত্রে হোক কিংবা চিলড্রেনদের ক্ষেত্রে হোক বা ইয়াংদের ক্ষেত্রে হোক বা মিডল এজ বা ওল্ড এজ, সবারই কিন্তু কম বেশি গ্যাস্ট্রিক প্রবলেম একটা থাকেই। তো আমরা গ্যাস্ট্রিক প্রবলেম নিয়ে দিনকে দিন প্রচুর নাজেহাল। আমরা গ্যাস্ট্রিক মেডিসিন আমরা সব থেকে বেশি খাই। কিছু হলেই হয়তো একটা টুক করে ওষুধ খেয়ে নিলাম, আইদার হোমিওপ্যাথি, আইদার আয়ুর্বেদিক, আইদার মডার্ন মেডিসিন, কিছু না কিছু আমরা মেডিসিন খেতেই থাকি, কিংবা বাড়িতে পকেটে আমাদের থাকে একটা ওষুধ। তো আজকে যে প্রবলেমটা নিয়ে আলোচনা করতে চাইছি, সেই সমস্যার নাম হচ্ছে গ্যাস্ট্রাইটিস। গ্যাস্ট্রাইটিস মানে সিম্পল ভাষায় যদি বোঝাতে চাই তাহলে ইনফ্লামেশন অফ স্টমাক, পাকস্থলী। ডেফিনেশনটা আমি বলবো, ডেফিনেশন হচ্ছে কি, একটা ইনফ্লামেশন লাইনিং অফ স্টমাক, যে লাইনটা সফট টিস্যু, লাইনিংটা সফট টিস্যু দিয়ে তৈরি, যেটাকে মিউকোসা বলা হয়। এটার কাজটা কি, আমাদের স্টমাককে প্রোটেক্ট রাখা। একটা যদি স্টমাক থাকে, চারিদিকে দেয়ালের মতো প্রোটেকশন রাখে, বিভিন্ন রকম অ্যাসিড থেকে, বিভিন্ন রকম এনজাইম বা বিভিন্ন মাইক্রো অর্গানিজম থেকে প্রোটেক্ট রাখে। তো যখন কোনো ইনফ্লামেশন হয়, এতে আমাদের ইমিউন সিস্টেমটাকে কিন্তু ডিরেঞ্জ করে। এতে কি হয়, যখনই এতে বিভিন্ন কিন্তু প্রবলেম আমাদের, তখনই অ্যাসিড বা মাইক্রো অর্গানিজম বা কোনো রকম এনজাইম এসে ডিরেক্টলি স্টমাকের গায়ে কিন্তু আঘাত করে, এতে কিন্তু গ্যাস্ট্রাইটিস হয়। জাস্ট এটা একটা ডেফিনেশন। টাইপসটা কি হচ্ছে, টাইপটা হচ্ছে অ্যাকুট গ্যাস্ট্রাইটিস, ক্রনিক গ্যাস্ট্রাইটিস। অ্যাকুট গ্যাস্ট্রাইটিসটা কি সাডেনলি হয় এবং টেম্পোরারি হয়, এটা খুব তাড়াতাড়ি সেরে যায়, অটোমেটিক হিলিং অনেক সময় হয়ে যায়। ক্রনিক গ্যাস্ট্রাইটিসটা কি লং টার্ম ধরে চলে আসে, বিভিন্ন লং টাইম ধরে, অনেক কারণ থাকে এর পেছনে, দীর্ঘদিন যাবত এই সমস্যা নিয়ে আসে। আরেকটা কি এরোসিভ, নন এরোসিভ। এরোসিভ বলতে জায়গাটা, এরোসিভ জাস্ট যদি বাংলা কথায় বোঝাতে যায় তাহলে আলসার, উন্ড, ঘা। কিছু পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে যেটা গ্যাস্ট্রাইটিস হচ্ছে আলসারেটিভ গ্যাস্ট্রাইটিস বা এরোসিভ গ্যাস্ট্রাইটিস, স্টমাকের চারিদিকে ঘায়ের মতো হয়ে গেছে। তার সাথে বেসিক্যালি এটা যখন হয়, তখন আমরা যখন, এটা বেসিক্যালি অনেক কারণে, কেমিক্যালের জন্য হতে পারে, লাইক অ্যাসিড, বাইল, অ্যালকোহল, ড্রাগ, স্মোকিং, আমরা যা করি সেটার জন্য কিন্তু হওয়ার চান্সটা বেশি থাকে। এটাকে আমরা আলসারেটিভ গ্যাস্ট্রাইটিস বা এরোসিভ গ্যাস্ট্রাইটিস বলবো। নন এরোসিভ গ্যাস্ট্রাইটিস, যেটা ঘা হয়নি, এটা ইরিটেশন হয় স্টমাকের লাইনিংয়ে, এবং এটা বেসিক্যালি অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস বলা হয়। অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস নামে আমরা কিন্তু জানি। বিভিন্ন রকম নাম আছে গ্যাস্ট্রাইটিসের, যেখানে যেটা ইনফেকশন সেরকম নাম দেওয়া হয়। একটা ইনফেকশাস গ্যাস্ট্রাইটিস, ইনফেকশাস বলতে যদি কোনো রকম ইনফেকশনের থ্রুতে গ্যাস্ট্রাইটিস হয়, সেটাকে ইনফেকশাস গ্যাস্ট্রাইটিস আমরা বলবো। বিভিন্ন রকম ইনফেকশন থাকতে পারে। দ্বিতীয় হচ্ছে ড্রাগ ইনডিউসড। ড্রাগ ইনডিউসড বলতে যদি দেখা যায় আমরা হয়তো লং টার্ম ধরে কিছু মেডিসিন হয়তো খেয়ে আসছি, অন্য কোনো পারপাসে, হয়তো আইদার কিডনির জন্য হতে পারে, হার্টের জন্য হতে পারে, লাংসের জন্য হতে পারে, লিভারের জন্য হতে পারে, হয়তো কোনো কারণে খাচ্ছি, সেটার জন্য একটা কন্টিনিউয়াসলি খাওয়ার জন্য একটা ড্রাগের ইনডিউসড একটা গ্যাস্ট্রাইটিস হতে পারে। আরেকটা ইম্পর্টেন্ট অ্যালকোহল ইনডিউসড, যারা প্রচুর পরিমাণে অ্যালকোহল খায়, ড্রিঙ্ক করে যারা প্রচুর পরিমাণে, তাদেরও একটা গ্যাস্ট্রাইটিস হয়। তার প্রধান কারণটা হচ্ছে অ্যালকোহল। স্ট্রেস ইনডিউসড গ্যাস্ট্রাইটিস, যারা প্রচুর ডিপ্রেশন, স্ট্রেস কিংবা অ্যাংজাইটির মধ্যে থাকে, তাদের একটা গ্যাস্ট্রাইটিস আছে, সেটাকে আমরা নাম দেবো স্ট্রেস গ্যাস্ট্রাইটিস। অটোইমিউন গ্যাস্ট্রাইটিস, কিছু অটোইমিউন ডিজিজ আছে, যে ডিজিজগুলোর জন্য এই প্রবলেমটা অনেক সময় আমাদের কাছে নিয়ে আসে, যে অনেক অটোইমিউন ডিজিজ আছে, তার জন্য এটা গ্যাস্ট্রাইটিস অনেক সময় হয়। লাস্টলি ইওসিনোফিলিক গ্যাস্ট্রাইটিস, যেটা অ্যালার্জিক যদি বলতে চাই তাহলে অ্যালার্জিক গ্যাস্ট্রাইটিস আমরা বলবো। কজটা কি, এর পেছনে কি কি কজ আমি বলবো। গ্যাস্ট্রাইটিসের প্রচুর কজ আছে, তার মধ্যে প্রথম ইম্পর্টেন্ট কজ হচ্ছে ইনফেকশন। ইনফেকশন হচ্ছে কি, একটা ব্যাকটেরিয়াল কিংবা ভাইরাল ইনফেকশন থাকতে পারে। স্টমাক ফ্লু, যেটা এইচ পাইলোরি, যেটা আমরা সবাই জানি, এইচ পাইলোরি, হেলিকোব্যাক্টার পাইলোরি একটা, যেটা এটা কমন কজেস একটা স্টমাক পেপটিক আলসারের জন্য সব থেকে ইম্পর্টেন্ট কজ কিন্তু আমাদের এইচ পাইলোরির জন্য বেসিক্যালি এটা হয়। আর কি কারণ হতে পারে, আর কি একটা ফাঙ্গাল ইনফেকশনের জন্য, কিন্তু এর লেস কমনলি হচ্ছে ফাঙ্গাল ইনফেকশন বা প্যারাসাইটিক ইনফেকশন জন্য অনেক সময় অ্যাকুট কিংবা ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে। কেমিক্যাল একটা ফ্যাক্টর, অ্যালকোহল কিংবা সার্টেন ড্রাগ
ড্রাগের জন্য অ্যাকুট কিংবা ক্রনিক গ্যাস্ট্রাইটিস হতে পারে, এটা ডিপেন্ড করে কতটা পরিমাণে কদিন অবধি আমি খাচ্ছি সেটার উপরে ডিপেন্ড করে। অনেক সময় ওভার ইউজ নন স্টেরয়েডাল কিন্তু অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ আমরা যদি খাই, যেমন অ্যাসপ্রিন কিংবা আইব্রুফেন, এই জাতীয় খাবার যদি, এই জাতীয় ট্যাবলেট ওষুধ যদি আমরা নিই, তাহলে অনেক সময় অ্যাকুট গ্যাস্ট্রাইটিস কিন্তু হওয়ার চান্স থাকে। অটোইমিউন গ্যাস্ট্রাইটিসটা কি? এর জন্য ক্রনিক গ্যাস্ট্রাইটিস একটা হয়, অটোইমিউন ডিজিজের জন্য একটা মিস্টেকেনলি অ্যাটাক আমাদের বডিতে করে। আমাদের বেসিক্যালি কোনো যখন কি হয়, আমাদের যখন একটা কোনো ব্যাকটেরিয়াল কিংবা ভাইরাল ইনফেকশন হয়, তার যে অ্যান্টিজেনটা যায় আমাদের শরীরে, একটা অ্যান্টিবডি গিয়ে একটা যুদ্ধ করে কিন্তু অ্যান্টিজেনকে সরিয়ে দেওয়া হয়। কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের যে অ্যান্টিবডি নিজের সেলকেই চিনতে পারে না, তাতে নিজের সেলের সঙ্গেই ওরা নিজের সেলের সঙ্গে অ্যাটাক করে এবং অ্যাটাক করার জন্য একটা ইনফ্লামেশন হয়, তার জন্য একটা গ্যাস্ট্রাইটিস হয়। কিন্তু এটাকে আমরা অটোইমিউন গ্যাস্ট্রাইটিস বলবো। এগুলো কিছু কারণ, আর কিছু অ্যাডিশনাল কজ আছে, যেমন রেডিয়েশন থেরাপির জন্য হতে পারে, কেমোথেরাপির জন্য হতে পারে। এগুলো কিছু কজের জন্য কিন্তু গ্যাস্ট্রাইটিস হওয়ার চান্সটা থাকে। আমরা সিমটম কি বলবো? গ্যাস্ট্রাইটিসের প্রচুর সিমটম। প্রথম সিমটম পেশেন্ট আমাদের কাছে নিয়ে আসে যেটা লস অফ অ্যাপাইটাইট। দীর্ঘদিন যাবৎ পেশেন্ট বলবে যে আমাদের খিদের কোনো রুচি নেই, খিদের প্রতি প্রচুর অনীহা, অল্প খেলে পেট ভর্তি হয়ে যায়, হালকা খেলে পেট ভর্তি, স্টমাক ফুল আফটার লেস ইটিং, নসিয়া বা ভমিটিং একটা কনস্ট্যান্ট থেকেই যায়, নসিয়া ভমিটিং। তার সাথে কি থাকে, অনেক সময় পায়খানায় কিন্তু ব্লাড থাকতে পারে, যেটা ব্ল্যাক পায়খানা আমাদের মধ্যে আসে। কিন্তু তার সাথে কি হয়, ভমিটিং এর মাধ্যমে কিন্তু ব্লাড অনেক সময় আসতে পারে। অনেক পেশেন্ট আমাদের এসে বলে যে বুক জ্বালা করছে, পেট ফুলে যাচ্ছে, এপিগ্যাস্ট্রিক রিজনে একটা পেন, লোয়ার অ্যাবডোমে একটা পেন হচ্ছে, এরকম ধরনের প্রবলেম হয়। অনেক পেশেন্ট আবার বলে গলার মধ্যে কিছু একটা আটকে আছে, আমার গোল মতে ঢোক গিলে হয়তো যাচ্ছে আবার চলে আসছে, এটাও একটা গ্যাস্ট্রাইটিসের কিন্তু লক্ষণ। তো এগুলো কিছু কজ আমরা কিন্তু গ্যাস্ট্রাইটিসের জন্য দেখতে পাই। এই কজগুলো, এই সিমটমগুলো কিন্তু আমরা দেখতে পাই। ডায়াগনোসিস কি করব? ডায়াগনোসিস গ্যাস্ট্রাইটিসের প্রথম কথা হচ্ছে যে আমাদের কিছু ব্লাড টেস্ট আমাদের আছে, যেটা সিবিসি করলে আমরা অনেকটাই ধরতে পারবো যে লিউকোসাইট কাউন্টটা বাড়ছে, ইউসিনোফিলিক কাউন্টটা হয়তো বেড়ে যাচ্ছে, ইউসিনোফিলিক গ্যাস্ট্রাইটিসের জন্য হয়, নিউট্রোফিল কাউন্টটা বাড়ছে, কিছু তো ইনফেকশন থাকে কিন্তু এটা বাড়ে। তারপরে কি ইউএসজি করলেও আবার কিন্তু গ্যাস্ট্রাইটিস ধরা পড়ে, আপার অ্যাবডোমেনে ইউএসজি করলেও কিন্তু আমরা অনেক সময় গ্যাস্ট্রাইটিস ধরা পড়ে আর কি। তো আরও কিছু অনেক ইনভেস্টিগেশন আছে, যে ইনভেস্টিগেশনগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি এরোসিভ গ্যাস্ট্রাইটিস বা নন এরোসিভ গ্যাস্ট্রাইটিসের ক্ষেত্রে আমরা এন্ডোস্কোপি করতে পারি। আপার যে একটা এন্ডোস্কোপি করলেও কিন্তু আমার ডায়াগনোসিস কনফার্ম করা যায় যে এটা কোন লেভেলের গ্যাস্ট্রাইটিস হচ্ছে। তো এটা আমাদের ডায়াগনোসিস আসছে। কমপ্লিকেশন কি হচ্ছে? কমপ্লিকেশন, প্রথম কথা যে কমপ্লিকেশনটা ফার্স্ট অফ অল যেটা হয়, আমরা যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট না করি, তাহলে আলসারেটিভ বা যে কোনো অ্যাকুট বা ক্রনিক গ্যাস্ট্রাইটিস সেটা আলসারেটিভ গ্যাস্ট্রাইটিসে পরিণত হয়। তারপরে কি হয়, তারপরে যদি আমরা ঠিকঠাক ট্রিটমেন্ট না করি, তাহলে অবশ্যই সেটা সেপসিস হতে পারে, সেপসিস মোর চান্স টু সেপসিস, ব্লিডিং, পেপটিক আলসার হতে পারে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ব্লিডিং আসতে পারে। তার সাথে লাস্টলি কিন্তু অবশ্যই ক্যান্সারাস একটা হওয়ার চান্স থাকে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল পারফোরেশন থাকতে পারে এবং ক্যান্সারাস চান্স কিন্তু থাকতে পারে। এটা একটা কমপ্লিকেশন আমাদের ক্ষেত্রে দেখা যায়। লাস্টলি এবং ইম্পর্টেন্ট হচ্ছে ট্রিটমেন্টের ক্ষেত্রে গ্যাস্ট্রাইটিসের জন্য হিউজ মেডিসিন আছে হোমিওপ্যাথিক্যালি। আমরা প্রচুর লোক আমাদের কাছে এসে বলে, প্রচুর পেশেন্ট, যে আমার অমুক ওষুধটা পকেটে রাখি, আমি দুপুরটা খেয়ে নিই। অনেক পেশেন্ট আমাদেরকে বলে যে অমুক ওষুধটা খেলে আমি কিন্তু অনেক ভালো থাকি, অনেক পেশেন্ট নাম বলে। আমি একটা সাজেস্ট করবো যে দয়া করে আপনারা খাচ্ছেন ঠিক আছে, কিন্তু লক্ষ্য রাখবেন পোটেন্সির ব্যাপারটা, এবং অবশ্যই একটা নিয়ারেস্ট কোনো বিএইচএমএস ডক্টরের সঙ্গে একটু কনসাল্ট নিয়ে মেডিসিনটা খেলে আপনার কোনো রকম কোনো প্রবলেম আসবে না। কারণ একটা ওষুধ 1000টা কাজের জন্য আমাদের তৈরি হয়। ফার্স্ট অফ অল যে ওষুধ আমাদের ক্ষেত্রে আসে, অবশ্যই অ্যাকুট ক্ষেত্রে কিছু স্পেসিফিক ওষুধ আমাদের কাজ করে, কিন্তু অবশ্যই সিমটম সিমিলারিটি আমাদের দরকার হয়। ক্রনিক কেসে আমাদের কেস টেকিং একটা প্রয়োজন হয়, টোটাল সিমটমস করে আমরা কিন্তু ওষুধ দিই। ইন কেস অফ অ্যাকুট কেসে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কার্বোভেজ, খুবই ভালো রেসপন্সিবল ড্রাগ, আমাদের খুবই ভালো মেডিসিন। তার সাথে কিছু সিমটম আমাদেরকে মিলাতে হয়। সিনকোনা অফিসিনালিস খুবই ভালো মেডিসিন, এক্সেলেন্ট আমাদের কাজ হয়। পালসেটিলা ইজ এক্সেলেন্ট, আর্সেনিকাম অ্যালবাম, ইফিকাপ খুব ভালো সিমটম, খুব ভালো ড্রাগ। তার সঙ্গে ব্রিমস্টোন, লাইকোপোডিয়াম খুবই ভালো, অ্যান্টিম ক্রুড খুবই ভালো মেডিসিন। নাক্স ভূমিকা, যেটা প্রত্যেকটা লোকের মুখে আমরা শুনতে পাই, নাক্স ভূমিকা নিয়ে থাকছি, পয়জনার যার নাম। তো এগুলো কিছু মেডিসিন আমাদের স্পেসিফিক হিসাবে খুবই ভালো কাজ আমরা দেখেছি। ইন কেস অফ ক্রনিক কেসে আমাদের সিমটম একটা সিমিলারিটি দরকার হয়, যা পেশেন্টের হিস্ট্রি দেবে তার সাথে আমাদের মিলিয়ে কিন্তু মেডিসিন দিলে আমরা দেখেছি গ্যাস্ট্রাইটিস 100% প্রবলেম সলভ করা যায়, কিন্তু ডেফিনেটলি একটা ফুডের ওপরে ডিপেন্ড করছে। তো
ট্রিটমেন্ট আমরা যাই করি না কেন, ট্রিটমেন্ট ওষুধ যাই খাই না কেন, আমরা অবশ্যই একটা ডক্টরের কনসালটেশন ছাড়াও মেডিসিন খাবো না, আইদার যে কোনো মেডিসিন হোক না কেন। কিন্তু আমি একজন হোমিওপ্যাথি ডক্টর, যেহেতু আমি অ্যাজ এ হোমিওপ্যাথি ডক্টর হিসেবে বলবো যে হোমিওপ্যাথি ওষুধ খেলেও আপনারা কিন্তু একটা নিয়ারেস্ট কোনো বিএইচএমএস ডক্টর হোক কিংবা ডিএমএস ডক্টর হোক, তাদের সঙ্গে একটু কনসাল্ট করে বেশি মেডিসিনটা খেলে আপনার কোনো রকম প্রবলেম কিংবা সাইড এফেক্ট আশা করছি হবে না। তো ট্রিটমেন্টটা এটুকুই। আমি লাস্টলি বলবো হাউ টু প্রিভেন্ট ইট, আমি কি করে প্রিভেন্ট করব। প্রথম কথা হচ্ছে যে ডেফিনেটলি আমি একটা স্পাইসি রিচ ফুড অ্যাভয়েড করব, স্মোকিং টোটালি অ্যাভয়েড করব, অ্যালকোহল আমি অ্যাভয়েড করব, অ্যালকোহল জাতীয় খাবার আমি অ্যালকোহল একদমই কনজিউম করা যাবে না। ফ্যাটি ফুডের প্রতি একদম টোটালি অ্যাভয়েড, বিরিয়ানি, রেস্টুরেন্ট ফুড এগুলো আমি টোটালি অ্যাভয়েড করব। তার সাথে এক্সারসাইজ বাড়াবো, যারা ওবেসিটি আছে তারা একটু আমাকে চেষ্টা করতে হবে যেন ওয়েটটা কমে। তো এগুলো জিনিসগুলো আমি অবশ্যই মেনটেন করবো। যারা সেডেন্টারি লাইফ ইউজ করে তাদেরকে বলবো অবশ্যই একটু চেষ্টা করুন একটু এক্সারসাইজ করে নেওয়ার, সেডেন্টারি লাইফ ইউজ না করার। আর এখন যেটা মোস্টলি ইম্পর্টেন্ট, নাইট ওয়াচিং। নাইট ওয়াচটা কিন্তু করতে গেলে অ্যাসিডিটি প্রচুর হয় আমাদের, চেষ্টা করা যাবে যে নাইট ওয়াচটা যেন আমরা কম করি। এবং ডিপ্রেশন, স্ট্রেস যদি থাকে সেটাকে আমাকে অ্যাভয়েড করতে হবে, প্রচুর জল খেতে হবে, তাহলে দেখবেন আপনার এই প্রবলেমটা ডেফিনেটলি সলভ হবে। আপাতত এটুকুই আজকে, নেক্সটে ভালো আবার কিছু টপিকস নিয়ে আসবো। যদি আপনাদের কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট করুন, আশা করছি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, হেলদি লাইফ লিড করুন। সবাইকে শুভরাত্রি।